মিষ্টি তো অনেক খেয়েছেন, একবার এভাবে সুজি দিয়ে ক্ষীরকদম মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন। এতটাই টেস্টফুল হবে যে আপনি বাড়িতে বানিয়ে যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। শুধু সুজির কদম নয়, হুবহু মিষ্টির দোকানের মতো ক্ষীরকদম তৈরির রেসিপিটাও আজকের ভিডিওতে দেখাবো। আজকে আমি আপনাদেরকে কলকাতার মিষ্টির দোকানের মতো একদম প্রফেশনালভাবে ক্ষীর কদম আর সুজি কদম এই দুটো মিষ্টির রেসিপি একই সাথে দেখাবো। এই মিষ্টিটা মিষ্টির দোকানে কিভাবে তৈরি হয়, কোন প্রসেসে তৈরি করলে একদম বাড়িতে যখন আপনারা তৈরি করবেন সেই মিষ্টির দোকানের মতো কোয়ালিটিটা হবে, সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু যেটা দেখাবো সেটা কিন্তু একদম পারফেক্ট দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সুজি কদম মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। এই কড়াতে কোনো রকম তেল বা কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র শুকনো খোলাতে আমি এখানে দেখুন যে হাফ কাপ সুজি নিয়েছি। এটা সাধারণত কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু শুকনো খোলাতে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো কিভাবে আমি ভাজছি বা কতটা ভাজছি সেটাও কিন্তু দেখতে থাকুন। এবারে দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে, মানে কমিয়ে দিতে হবে গ্যাসটাকে, খুব বেশি বাড়ানো চলবে না। কমিয়ে দিয়ে হালকাভাবে এইভাবে একটু নাড়তে হবে। এটা সাধারণত আপনারা দেখবেন যে 1 থেকে 1.5 মিনিট যদি এইভাবে নাড়েন, দেখবেন খুব সুন্দর একটা কালার এসে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম কালারটা রাখতে হবে। আর নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, নাড়া বন্ধ করলে সুজির এক দিকটা কিন্তু লাল হয়ে যাবে আর আরেক দিকটায় সাদা থেকে যাবে। তার ফলে কি হবে, এই যে কোয়ালিটিটা সেটা কিন্তু খুব একটা ভালো দেখাবে না। সেই জন্য কিন্তু অনবরত যতক্ষণ না এটা ভাজা হচ্ছে ততক্ষণ অনবরত নেড়ে নেড়ে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে, খুব সুন্দর একটা লাল লাল কালার আসছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। এবার দেখতে পাচ্ছেন সুজিটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে, তার মানে দেখছেন লাল লাল হয়ে গেছে। তার মানে এটাকে আর ভাজবো না, কারণ এটা যখন ঠান্ডা হবে তাহলে কিন্তু অনেকটা লাল বেশি হয়ে যাবে। সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি আরও 30 সেকেন্ড এই গরম খোলাটার মধ্যেই আমি এটাকে একটু নেড়ে নেব। তাহলে দেখবেন চারিদিকটা খুব সুন্দরভাবে এটা লাল কালারটা একই রকম আসবে। এটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে সুজিটা কিন্তু এখন গরম আছে, সেজন্য এটাকে আমি একদম ঠান্ডা করতে রেখে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিভাবে এটা ব্যবহার করতে হয় সম্পূর্ণই দেখিয়ে দেব। আচ্ছা, সুজিটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি এখানে এই মেজারিং কাপে মেপে চিনিটা ব্যবহার করছি। এখানে 1 কাপ চিনি সমান 250 গ্রাম। তাহলে এখানে আমি 3 কাপ চিনি দিয়ে একটা রস তৈরি করব। তো কিভাবে করছি একবার দেখুন। এই 2 কাপ চিনি আমি এখানে দিলাম, আর এখানে মোট 3 কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম। এইবার দেখুন 3 কাপ চিনির জন্য আমি এখানে জলটা কতটা ব্যবহার করছি। এই মেজারিং কাপে মেপে যে কাপে করে আমি চিনিটা নিয়েছিলাম সেই কাপে করে আমি জলটা দিচ্ছি। তাহলে এখানে 3 কাপ জল দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ, মানে 3.5 কাপ আমি এখানে জলটা ব্যবহার করছি। তাহলে 3 কাপ চিনি মানে এখানে সাধারণত যেটা দাঁড়াচ্ছে 3 কাপ চিনি মানে 750 গ্রাম চিনি, আর এখানে জলটা দিচ্ছি 800 থেকে 900 ml মতো। আচ্ছা, এবার দেখুন চিনি আর জলটাকে খুব সুন্দর গুলিয়ে একটা রস তৈরি করে নেব। আর এই রসটাকে পাক করার কোনো প্রয়োজন নেই। এইবারে দেখুন চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে চিনির রসটা এখানে ফুটছে, আর এর উপরে দেখতে পাচ্ছেন একটা ফেনার মতো আসছে। এটা হচ্ছে মিষ্টির কারিগরি ভাষায় এটাকে গাদ বলা হয়। রসটা সাধারণত যত ফিল্টার হবে ততই কিন্তু এর ওপরে এই গাদ বা ফেনাটা কিন্তু তৈরি হবে। আর এটাকে ভালো করে তুলে নিতে হবে, তাহলে কিন্তু রসটা ফিল্টার হয়ে যাবে আর মিষ্টিগুলো দেখবেন অনেকটা সাদা সাদা হবে। তাহলে এখানে দেখুন আমি আরও হাফ কাপ জল নিলাম। মোট কত কাপ জল দিলাম সেটা আমি পরে বলে দিচ্ছি। তার আগে আরও হাফ কাপ আমি এখানে জল নিয়ে এটাকে আমি 2 বার ধরে দেব। আর একটু রেখে দিলাম, এটা আবার দিচ্ছি।
এবার এটাকে দেখুন এর ওপর থেকে এই ফেনাটাকে ছান্তায় করে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। আচ্ছা, তুলে নেওয়ার পর আবার আমি একবার ফুটিয়ে নেব। আচ্ছা, ফুটে যাওয়ার পর আমি এতে বাকি জলটা দিয়ে দিলাম। তাহলে এখানে মোট জল দেওয়া হলো 3.5 কাপ, আর এখানে হাফ কাপ, মোট 4 কাপ জল দিলাম 3 কাপ চিনির জন্য। এই হিসাবটা মনে রাখবেন। এবার দেখুন আর এখানে গাদটা উঠবে না। এবার দেখুন এই গাদটাকেও আমি তুলে নিচ্ছি। পরে দেখতে পাচ্ছেন যে চিনির রসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম ফিল্টার হয়ে গেছে। এবারে রসটাকে যদি হাতে নিয়ে দেখেন, দেখবেন একটু পাতলা টাইপের রস, দেখতেই পাচ্ছেন একটু মিডিয়াম পাতলা টাইপের রস। এই রকম রসই কিন্তু রাখতে হবে। আচ্ছা, রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। এইবার বলুন তো আমি এখানে চিনির রসটা কেন তৈরি করলাম? এটা সাধারণত সুজি কদমের ভেতরে বা ক্ষীর কদমের ভেতরে একটা ছোট্ট গুটি থাকে ছানার মিষ্টির। ওই ছানার মিষ্টিটা কিন্তু তৈরি করতে হবে। তাহলে দেখুন ছানার মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে মেজারিং কাপে দেখতে পাচ্ছেন 200 গ্রামের মতো আমার এখানে ছানা আছে। এই ছানাটা আমি সাধারণত আগে থেকেই তৈরি করে নিয়েছি, কারণ দেখুন ছানা তৈরি করার ভিডিও যদি আবার আমি এখানে দিই সেক্ষেত্রে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য ছানা তৈরির ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার রসগোল্লা তৈরির ভিডিওতে পাবেন, পান্তুয়া তৈরির ভিডিওতে পাবেন, বা এর আগে আমি অনেকবার ছানা তৈরির ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে নতুন করে আর ছানা তৈরির ভিডিওটা দিলাম না। তো এখানে আমি 200 গ্রাম ছানাটা আমি কিভাবে মিষ্টিটা তৈরি করছি সেটাই একবার ভালো করে দেখে নিন। আচ্ছা, ছানাটা তৈরি করে নেওয়ার পর আমি প্রথমেই একবার ভালো করে হাতে করে মসৃণ করে মেটে নিয়েছি। তাহলে কী হবে, ছানার মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো খুব সহজে কিন্তু আমি একদম মিহি করে মেটে নিয়েছি। খুব একটা বেশি উপকরণ এখানে লাগবে না, শুধুমাত্র এখানে আমি হাফ চামচের মতো সুজিটা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। কারণ দেখুন এটা একটু মোটা রসের মিষ্টি হবে। তো মোটা রসের মিষ্টিতে একটু সুজি দিলে দেখবেন ভেতরের রসটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে থাকে। সেজন্য কিন্তু মিষ্টির দোকানে দেখবেন মোটা রসের যে কোনো মিষ্টিতে অল্প করে একটু সুজি দেওয়া হয়। তবে এখানে সুজিটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবেন না, একদম হাফ চামচ, হাফ চামচের কম দিলেও কোনো অসুবিধা নেই, বেশি দিলে অসুবিধা আছে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ময়দা, আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু এলাচের গুঁড়ো। আর এখানে আমি ময়দাটা কেন দিলাম, ময়দাটা সাধারণত বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে। তো এখানে হাফ চামচের বেশি কিন্তু দেবেন না, হাফ চামচ এর কম হলে কোনো সমস্যা নেই, বেশি হলে কী হবে মিষ্টিগুলো ফুলতে সমস্যা হবে। সেজন্য সবসময় যে আমি এখানে বাঁধনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু এই রকম অল্প করেই দেবেন। আর এবারে দেখুন এই যে ছানাটাকে নিয়ে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর হাতের তালু করে এইভাবে একটু এর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে বেটে নিতে হবে, নাহলে কী হবে এই সমস্ত উপকরণগুলো খুব সহজে কিন্তু এর মধ্যে মিশবে না। এখানে দেখবেন প্রথম অবস্থায় মেখে নেওয়ার সময় এখানে কিন্তু পাটার গায়ে লেগে যাচ্ছে। এটা কিন্তু সাধারণত নর্মাল ব্যাপার, এটা সব মিষ্টির দোকানেই কিন্তু ছানাটা এভাবে বেটে নেওয়ার সময় দেখবেন পাটা বা কোনো ডিশের মধ্যে লেগে যায়। তার জন্য দেখুন আমি এখানে এইভাবে কিন্তু মেখে নিলাম। মেখে নিয়ে এই সাইডে কিন্তু একটু জড়ো করে রেখে দিলাম। বাড়িতে যদি ছুরি থাকে ভালো, নাহলে কোনো পুরনো বা রিজেক্ট এটিএম কার্ড থাকলেও এইভাবে পাটাটাকে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এই যে ছানাটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না, তার জন্য কিন্তু এরকম একটু সাদা তেল নিয়ে নেবেন। নেবার পর হাতে এইভাবে মেখে নেবেন। মেখে নিয়ে এই মধ্যে একটুখানি লাগিয়ে দেবেন, তাহলে কী হবে এর মধ্যে আর জড়িয়ে যাবে না। মিষ্টিগুলো পাকিয়ে পাকিয়ে রাখার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি, আর এই থালাতে আমি অল্প করে একটু তেল মাখিয়ে দিচ্ছি। এর উপরে আমি মিষ্টি মানে ছানার বলগুলো তৈরি করে পাকিয়ে এর মধ্যে রাখে। দেখুন হাতে তেল মেখে নিয়ে এটাকে কিন্তু আমি গুচি তৈরি করে নেব। আচ্ছা, এবারে দেখুন এই যে ছানার বলটা আমি তৈরি করছি, এটা কিন্তু খুব বেশি বড় করবেন না। খুব বেশি বড় করে ফেললে এটা কিন্তু এই যে আমি ক্ষীর মাখাবো এর উপরে, সেটা কিন্তু অনেকটাই বড় সাইজ হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন একটু ছোট সাইজের করা। এইবারে দেখুন সবগুলো গুচি আমার এখানে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পাকিয়ে নিচ্ছি। নেওয়ার সময় হাতে অবশ্যই একটু তেল মেখে নেবেন। আর পাকিয়ে পাকিয়ে আমি এর মধ্যে রেখে দেব। দেখুন এখানে আমার সবগুলো কিন্তু পাকানো রেডি হয়ে গেছে।
এবারে এই যে আমি এখানে গুটিগুলো তৈরি করেছি, এই গুটিগুলোর আমি দুটো ডিজাইন তৈরি করব, একটা গোল আর একটা দেখুন এরকম হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু হালকা লম্বা করে নেবেন, মানে একটু ডিম্বাকৃতি আকারে। দুটো ডিজাইনে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, রসটা এখানে ফুটে গেছে। এবারে এই যে ছানার বলগুলো, এগুলো আমি রসের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে ধরবেন, তাহলে কিন্তু এটা ইজিলি পড়ে যাবে, কারণ এর মধ্যে তেলটা মাখানো আছে। মিষ্টির দোকানে আমরা এইভাবেই কিন্তু মিষ্টিগুলো রসের মধ্যে দিই। আচ্ছা, এই ফুটন্ত রসটার মধ্যে আমি এখানে নিয়েছি দেখুন হাফ কাপের কিছুটা পরিমাণ কম জল। এই জলটাতে আমি দিয়ে দিচ্ছি ময়দা 2 চা চামচের মতো। আচ্ছা, ময়দাটা দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব। আমি এখানে জলে গুলে এর মধ্যে জাস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি কিন্তু হাই করে রেখেছি। এবার আপনি শুধু লক্ষ্য করুন রসটার মধ্যে। এখানে কি দেখতে পাচ্ছেন যে ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টিগুলো কিন্তু তলার দিকে চলে গেল আর ওপর দিকে ফেনাগুলো চলে এলো। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফুটবে, আর গ্যাসের ফ্লেমটা একদম হাই লেভেলে থাকবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আপনারা সেট করে নেবেন যেন এইরকমভাবেই ফোটে, কখনো মিষ্টিগুলো জেগে না যায়। মিষ্টিগুলো হতে মোট টাইম লাগবে 15 মিনিট থেকে 20 মিনিট মধ্যে। এখানে তারতম্য অনুযায়ী 5 মিনিট কম বেশি লাগতে পারে। আচ্ছা, মিষ্টিগুলো দেখছেন খুব সুন্দর ফুলেও গেছে, আর গাটা কিন্তু ফাটেনি, একদম তেল তেল আছে। তো এখানে দেখুন, এখানে 5 মিনিট ফোটার পর সাধারণত রসটা দেখছেন একটু মোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একটু জেগে জেগে যাচ্ছে। তার মানে এখানে আমাকে জলটা খাওয়াতে হবে। আমি হাফ কাপের মতো জল নিয়েছি, জল নিয়ে আস্তে আস্তে আমি খাইয়ে দেবো দেখুন 2 বার ধরে। আর এটা জলটা খাওয়ানোর সময় অবশ্যই মাথা রাখবেন যে মিষ্টিগুলো জেগে না যায়। এভাবে জলটা গরম করে করে খাওয়াবেন, তাহলে কি হবে, মিষ্টিগুলোর মধ্যে ডাইরেক্ট ঠান্ডা জলটা পড়বে না। ঠান্ডা জলটা এর মধ্যে যদি ডাইরেক্ট পড়ে তাহলে মিষ্টিগুলো পোঁচ পড়ে যেতে পারে। যথারীতি জলটা খাই দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা এরকমভাবে বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে। আর এইভাবে কিন্তু ফুটবে আরও 5 মিনিট। তারপর আমি দেখিয়ে দেবো 10 মিনিটের মাথায় কি করতে হবে। 10 মিনিট এখানে ফুটে গেছে। এখানে আমি কিন্তু আর জলটা খাওয়াবো না। দেখুন এখানে আমার 15 মিনিট হয়ে গেছে, আর মিষ্টিগুলো অনেকটা জেগে জেগে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে। এটা যেহেতু মোটা রসের মিষ্টি, এখানে আর পাতলা করব না। তো মিষ্টিগুলো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখান থেকে একটা মিষ্টি তুলে, একটা কি দুটো মিষ্টি এইভাবে তুলে নিচ্ছি। মিষ্টি তুলে নিয়ে আমি এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটার মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কিন্তু একদম জলের নিচে চলে যাচ্ছে, আর মিষ্টির মধ্যে কোনো রকম টোল বা কোঁচ দাগ কিন্তু আসছে না। এটা দেখেই বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো পারফেক্ট কুক হয়ে গেছে, আর এখানে কুক করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় যে মিষ্টির ভেতরে কোনো কোঁচ দাগ আসছে বা টোল দাগ আসছে, সেক্ষেত্রে আপনারা এই মিষ্টিটাকে আরও 5 মিনিট একটু ফুটিয়ে নেবেন। আর মিষ্টিগুলো নামানোর সময় অবশ্যই এই রকম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এইভাবে কিন্তু নাড়বেন। মিষ্টির যে রসটা পাকটা এইভাবে হাতে করে নেবেন, দেখবেন এরকম একটা সুতোর মতো কাটছে মানে। আর এখানে নামানোর যে নিয়মটা দেখুন, অনবরত এইভাবেই আমি নাড়ব। আর যখন দেখুন মিষ্টিগুলো অনেকটা রসের মধ্যে একটু ডুবু ডুবু হয়ে যাচ্ছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। এখন আমি অফ করে দিলাম। দেওয়ার পর এইখানেও কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে, যেহেতু এটা মোটা রসের মিষ্টি, টোল পড়ে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য অনবরত এইভাবেই কিন্তু নাড়বে। যে মিষ্টিগুলো খুব সুন্দর রসের মধ্যে মিশে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে মিষ্টিগুলোকে আর এখানে নাড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে মিষ্টি আমাদের এখানে একদম পারফেক্ট রেডি, একদম রসের মধ্যে মিশে মিশে যাচ্ছে। সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর আমি মিষ্টিগুলোকে ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবারে দেখুন এই যে মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছি, এই মিষ্টিগুলো এখানে একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর রসটাও কিন্তু অনেকটা মোটা আছে। এবারে এই মিষ্টিগুলোকে প্রথমে আমি এইভাবে ছেঁকে নিয়ে একটা জায়গার মধ্যে আমি এক্সেস রসটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার দেখুন এই মিষ্টিগুলোকে আমি রসটা এইভাবে ঝরতে দিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এইবার দেখুন আমি এখানে 1 কাপের মতো দুধ একটা কড়াতে দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে সাধারণত আমি মাওয়া বা খোয়া ক্ষীরটা তৈরি করব,
ক্ষীর কদম তৈরি করার জন্য। ক্ষীর কদম মিষ্টির গায়ে যে ক্ষীরটা থাকে সেই খোয়া ক্ষীর বা মাওয়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 ml দুধ। আচ্ছা, এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মাঝামাঝি রেখে আস্তে আস্তে এইভাবে ফুটিয়ে নেবেন। আর ফুটিয়ে একদম গাঢ় হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে করতে হয়। এবারে দেখুন ফুটতে ফুটতে এটা কিন্তু গাঢ় হয়ে আসছে। আর এরকম যখন গাঢ় হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে করবেন, নাহলে কিন্তু এটা তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আচ্ছা, এইভাবে ঘন হতে হতে যখন দেখবেন কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে তখন কিন্তু এটাকে আমি অফ করে দেব। দেখতে পাচ্ছেন। এবারে এটাকে আমি এইভাবে নেড়ে নেড়ে একটু কড়ার গায়েতে মিলে রাখবো। কিছুক্ষণের জন্য মিলে রাখলেই দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে যাবে। এই যে এক্সেস রসটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। আচ্ছা, এইবার দেখুন এই খোয়া ক্ষীরটাতে আমি 1 চামচের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। মোটামুটি একটু গরম আছে। এখন এইভাবে আমি এটাকে তুলে নেব। এবারে এই খোয়া ক্ষীরটাকে আমি এইখানে তুলে নিচ্ছি। এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এইবারে দেখুন আমি এখানে সুজি কদম আর ক্ষীর কদম মিষ্টিটার জন্য আমি এখানে 1 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি। এই লিকুইড দুধটা দিয়ে আমি যে দুধের যে ক্ষীরটা তৈরি হয় বা লট তৈরি হয়, মিষ্টির দোকানে ক্ষীরটাকে লট বলা হয়, চিনির যে ক্ষীরটা সেটাকে লট হিসাবে বলা হয়। এইবারে দেখুন দুধটা দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হবে, দুধটা খুব সহজে কড়ার তলায় বা গায়ে লেগে যায় না। দিলাম। এবারে দেখুন দুধটা এখানে ফুটতে শুরু করেছে। এই সময় কিন্তু অনবরত কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে নাড়বেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এইবারে দেখুন দুধটা ফুটে মরে মোটামুটি অর্ধেকের অনেকটাই নিচে নেমে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে। এই সময় কিন্তু আমি চিনিটা দেবো। খুব পাতলা অবস্থায় কিন্তু চিনিটা দেবেন না। খুব পাতলা অবস্থায় চিনিটা দিলে সাধারণত দেখবেন এই ক্ষীরটা পাকটা দেখবেন একটু চিটচিটে টাইপের হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আর খুব বেশি যেন আবার ঘনও না হয়ে যায়। খুব বেশি ঘন হয়ে গেলে আবার কী হবে, চিনিটা গলতে দেরি হতে পারে বা চিনিটা দানা দানা হয়ে যাবে। সেই রকম দেখবেন সাধারণত 1 লিটার দুধটা যখন দেখবেন 500 ml বা তার থেকে একটু কমে গেছে, সেই সময় চিনিটা দেবেন, তাহলে দেখবেন এই ক্ষীরটা একদম পারফেক্ট একদম তৈরি হবে। তো এখানে সাধারণত যেহেতু আমার 1 লিটার দুধ আছে, সেই জন্য চিনিটা আমি ব্যবহার করব 300 গ্রামের মতো। এখানে সর্বোচ্চ 400 গ্রাম চিনি দেওয়া যায় যদি খুব ভালো দুধ হয়। তো এখানে আমি 300 গ্রাম চিনিটাই দিচ্ছি, কারণ 300 গ্রাম চিনিটা দিলে কিন্তু পাকটা খুব তাড়াতাড়ি জমেও যাবে আর পাকটা খুব ভালো হবে। তো দেখুন এখানে যদি আপনারা মনে করেন কমও দিতে পারেন, কিন্তু 300 গ্রাম চিনিটা দিলে কিন্তু খুব ভালো হয়। এবার দেখুন এখানে আমি এই মেজারিং কাপে করে আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিয়ে দেবো। সাধারণত 300 গ্রামের মতো হয়ে যাবে। আর চিনিটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা খুব জোরে বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলবে না আর তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। সেজন্য চিনিটা আগে গলে যাবে, তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো। এবারে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। দেখতেই পাচ্ছেন চিনি কিন্তু তলায় আর নেই। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম করে দিচ্ছি, খুব বেশি হাই করব না, মিডিয়াম করে দিয়ে এইভাবে কিন্তু অনবরত আমি নাড়ব, দিয়ে পাকটা আমি তৈরি করে নেব। এইবারে দেখুন পাক করতে করতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে একদম। আর এটা দেখবেন তলা থেকে কিন্তু এইভাবে ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন খুন্তিটা যখন এইভাবে আমি দিচ্ছি তলায় কিন্তু লেগে যাচ্ছে না। যখন এরকম পাকটা হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে। আচ্ছা, পাকটা যে পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আরেকটা উপায় আছে। দেখুন এখানে এই গরম ক্ষীরটা আমি অল্প করে হাতে করে নিয়েছি। দেখুন নেবার পর এইভাবে আঙুলে করে এইভাবে করবেন, দেখবেন একটা সুতোর মতো কাটছে। দেখতে পাচ্ছেন, আর সুতোটা কিন্তু অনেকটা লম্বা হচ্ছে আর অনেকটা টাইম নিচ্ছে কাটতে। এটাই কিন্তু অরিজিনাল পাক দেখার একটা সহজ নিয়ম। আচ্ছা, এইরকম পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন এটা নামিয়ে নেবার পর এটাকে কিন্তু খুন্তি করে অনবরত এই কড়ার গায়েতে আমি যেমনভাবে ঘষছি দেখতে পাচ্ছেন এই রকমভাবে গায়েতে ঘষতে হবে। তাহলে কি হবে, এটা কিন্তু বীজ দেওয়া হচ্ছে।
মিষ্টির দোকানে কারিগরি ভাষায় এটাকে বীজ দেওয়া হয়। আর বীজ দেওয়া হলে কী হবে, এই ক্ষীরটা খুব তাড়াতাড়ি জমে যাবে আর কোয়ালিটিটাও দেখবেন খুব সুন্দর হবে। আর পাকটা দেখবেন অনেক সময় চিটচিটে হয়ে যায়, এই বীজ দেওয়ার কারণে দেখবেন পাকটা একদম পারফেক্ট হবে, একদম চ্যাটচ্যাটে টাইপের হবে না। আর এটাকে সাধারণত 2 থেকে 3 মিনিট ধরে এইভাবেই কিন্তু বীজ দিতে হবে। এই পর্যায়ে একটু লিকুইড টাইপ আসবে, কিন্তু এইভাবে বীজটা দিয়ে দেওয়ার পর দেখবেন এটা খুব সুন্দর টানতে শুরু করবে, এর যে এক্সেস রসটা আছে সেটা পরপর মরে যাবে। এইভাবে বীজটা দিয়ে দেওয়ার পর কড়ার গায়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য মিলে রাখবো। আচ্ছা, এবারে দেখুন পাকটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, জমে জমে গেছে। এটা বুঝবেন কি করে হয়েছে কিনা, সেজন্য হাতটা এইভাবে দেবেন ওপরে, দেওয়ার পর যদি দেখেন হাতের গায়ে আর লাগছে না, তাহলে জানবেন পারফেক্ট টেনে গেছে। আর এখানে কড়ার মধ্যে মিলে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে এইভাবে একটু ভালো করে চেঁচে পরিষ্কার করে নিতে হবে। চেঁচে এক কাছে জড়ো করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইজিলি উঠে যাচ্ছে। এবারে এই পাটাটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে নেব, এখানে নিয়ে নিচ্ছি। এরকম একটু নরম গরম অবস্থায় নেবেন। দেখুন এই ক্ষীরটার মধ্যে আমি একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি, খুব অল্প করে 2-4 ফোঁটা দিলেই হবে। এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখছেন এটা কিন্তু একটু নরম গরম অবস্থায় আছে। পাটার গায়ে এই পর্যায়ে লেগে যেতে পারে, কিন্তু পরে কিন্তু আর লাগবে না। আচ্ছা, যদি মনে হয় যে রসটা একটু পাতলা, তাহলে এইভাবে একটু চেপে রসটা বার করে নেবেন। নাহলে কি হবে, এই ক্ষীরকদমের ভেতরে অতিরিক্ত রস ঢুকে যাওয়ার কারণে এটা কিন্তু ফেটে যেতে পারে। আচ্ছা, এইবারে দেখুন এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি, আর এখানে যে ক্ষীরটা আমি তৈরি করেছি খোয়া ক্ষীরটা, সেটা নিয়ে নিচ্ছি। আর এই খোয়া ক্ষীরটাকে একটু এইভাবে গুঁড়ো করে নিতে হবে। যদি চালনার সাহায্যে করতে পারেন ভালো, নাহলে হাতে করে এইভাবে কিন্তু গুঁড়ো করে নিলেও হবে। আচ্ছা, এবারে দেখুন খোয়া ক্ষীরটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আমি ক্ষীর কদমটা তৈরি করছি। দেখুন প্রথমে একবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার হাতটা এইভাবে মাঝে মাঝে একটু ধুয়ে নেবেন, নাহলে কিন্তু অসুবিধা হবে। ধুয়ে নেওয়ার পর হাতে একটু এইভাবে একটু ময়দা মেখে নেবেন, তাহলে জড়িয়ে যাবে না। এরকম একটা গোছ তৈরি করবেন মিডিয়াম সাইজ করে, এইভাবে একটু মধ্যিখানে গ্যাপ করে নেবেন। আচ্ছা, ক্ষীর কদমটা আমি এখানে লম্বা শেপেই তৈরি করবো আজকে, সেজন্য লম্বা শেপের গুটিটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা যদি নরম লাগে হাতে অবশ্যই এরকম মাখবেন। মেখে এটাকে আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন আচ্ছা, এবারে দেখুন শেপগুলো আমার দেওয়া তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখুন এইগুলো পাকিয়ে নেওয়ার পর এটাকে আরেকবার আমি হাতে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গাটা কিন্তু শুকনো হয়ে গেছে, সেজন্য এরকম একটু হাতে হালকা করে জল নেবেন, নিয়ে এটাকে আরেকবার ভালো করে পাকিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেল। এবারে এখানে যে মাওয়াটা আছে, এই মাওয়াটার মধ্যে খুব ভালো করে এটাকে গড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ক্ষীর কদম আমার এখানে পারফেক্ট রেডি। এবার দেখুন এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এখানে রেখে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ক্ষীর কদমগুলো রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখছেন। এটা যখন মিষ্টির দোকানে খুব সুন্দর করে সাজানো থাকে, এমনি কিন্তু খেতে ইচ্ছা করে। ক্ষীর কদম সাধারণত গোল শেপের হয় অবশ্যই হয়, কিন্তু দেখুন লম্বা শেপেও কিন্তু ক্ষীর কদম করা যায়। সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে লম্বা শেপে কীভাবে ক্ষীর কদমটা বানানো হয়। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজি কদম যে মিষ্টিটা হয় সেটা কিভাবে করতে হয়। আচ্ছা, এই সুজি কদম মিষ্টিটা তৈরি করার একটু ছোট্ট একটা নিয়ম আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে দেখুন এই যে সুজিগুলো আমি এখানে ভেজে নিয়েছি, সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুজিগুলো যে আমি ভেজেছি, এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু নিলে হবে না, সম্পূর্ণ ঠান্ডা করে আমি এখানে নিয়েছি। এবার এটাকে আমি কিভাবে কাজটা করছি সেটাই দেখতে থাকুন। ক্ষীরটাকে আরেকবার আমি মেখে নেব। মেখে নিলেই দেখবেন খুব সফট হয়ে যাচ্ছে। যথারীতি আমি এইরকম সাইজের তৈরি করে নেব। দেখুন আমি এখানে একটা সাইজ তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটা গুচি তৈরি করে এটাকে একবার ভালো করে পাকিয়ে নিচ্ছি।
দেওয়ার পর একটু প্রেস করে দিয়ে এটাকে একটু মধ্যিখানে গ্যাপ করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে যদি হাতে জড়িয়ে যায়, এই যে আমি বলেছি ময়দাটা কিন্তু অবশ্যই হাতের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু এই সিস্টেমটা আর জড়াবে না। দেখতে পাচ্ছেন? এবারে এখান থেকে একটা গোল শেপের এই গুটিটা নিয়েছি, নিয়ে এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে চারিদিকটা কিন্তু আমি খুব ভালো করে সিল করে দেব। দেখবেন এর সাইডগুলো যেন ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু রসটা বেরিয়ে যাবে। আচ্ছা, করে নেওয়ার পর আমি এটাকে পাকিয়ে নিচ্ছি, দিয়ে এখানে আমি রেখে দিচ্ছি। দেখুন সবগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবার এইগুলো কিছু বেঁচে গেছে, আর এগুলো দেখতে পাচ্ছেন এমনিও কিন্তু খেয়ে নেওয়া যাবে, কত সুন্দর নরম হয়েছে দেখুন। আর যেহেতু এখানে রসটা আমি বার করে নিয়েছি, সেজন্য একটু চ্যাপ্টা মনে হচ্ছে। এইবারে দেখুন এই যে এগুলো পাকানো আছে, এগুলোর উপর দিকটা দেখছেন শুকনো শুকনো হয়ে গেছে, সেজন্য কিন্তু হাতে একটু এইভাবে জল মাখতে হবে। আর যদি জলটা না ধরে তাহলে কিন্তু এখানে সুজিটাও ধরবে না, সেজন্য একটু ভালো করে পাকিয়ে নিতে হবে। এবারে পাকিয়ে নেওয়ার পর এই যে সুজিটা ভেজে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আমি সুজিটা এখানে দিলাম, এটাই কিন্তু ভালোভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। এবার আমি এখানে একবারে অনেকগুলো দিয়েছি, আপনারা চাইলে একটা দুটো করেও দিতে পারেন। এবার দেখুন এটাকে আমি কিভাবে ধরছি, এইভাবে হাতে করে ধরবেন, ধরে এইভাবে শুধু ঘোরাবেন। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুজিটা ধরেছে। এইবারে এইগুলোকে আমি এই প্লেটটার মধ্যে তুলে নেব। এবার এগুলোকে একটু টানিয়ে নেব, মানে দেখুন এখন একটু নরম আছে, একটু টানিয়ে নিয়ে এটাকে আমি সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইবারে দেখুন সুজি কদম মিষ্টিটা দেখতে কেমন হয়েছে, অসাধারণ একটা দেখতে লাগছে। আর এখানে ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওপরের যে ক্ষীরের লেয়ারটা কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, নরম আছে। আর ভেতরের যে মিষ্টিটা সেটাও দেখুন ভাঙছি যখন, ভেতরে কি সুন্দর একটা জালিদার। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই যে আপনারা এই সুজির বদলে কিন্তু পোস্ত দিয়েও এই মিষ্টিটা বানাতে পারবেন। পোস্ত দিয়ে বানালে আলাদা টেস্ট, সুজি দিয়ে বানালে কিন্তু আলাদা টেস্ট, দুটো দুরকম টেস্ট পাবেন। তো দেখুন ক্ষীরকদম মিষ্টিটাও কিন্তু অসাধারণ হয়েছে, একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করুন। আজকের এই ক্ষীরকদম আর কদম মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।